Assalamu alaikum and good day dear students. Welcome to my online class. অনার্স প্রথম বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা অনার্স প্রথম বর্ষের ইন্ট্রোডাকশন টু বিজনেস কোর্সের ট্রেড প্র্যাকটিসেস ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের ব্যবসার রীতি নিয়ে আলোচনা করছি। এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি। তো যারা এই আলোচনা থেকে তোমরা এক্সামে তো উপকৃত হবেই, অ্যাজ ওয়েল অ্যাজ যারা উদ্যোক্তা হতে চাচ্ছ অথবা বিভিন্ন অর্গানাইজেশনে জব করতে চাচ্ছ তাদের জন্য বিষয়টা খুবই সিগনিফিকেন্ট। আজকের ক্লাসে আমরা রপ্তানি বাণিজ্যের অসুবিধা এবং সেই অসুবিধা অর্থাৎ সমস্যা সমাধানে সেই সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি এবং রপ্তানি বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে কি কি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে এবং বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত গুরুত্বপূর্ণ কিছু দলিল আর ফাইনালি প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। সো লেটস বিগিন। এগুলো আমরা কভার করেছি। রপ্তানি বাণিজ্যের সমস্যা। লাস্ট ক্লাসে আমাদের হোমওয়ার্ক ছিল, আই হোপ যে হোমওয়ার্ক তোমরা করেছো। আজকের টপিক হচ্ছে যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যাসমূহ। বাংলাদেশে রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে কি কি সমস্যা রয়েছে, অর্থাৎ বাংলাদেশের রপ্তানি উন্নয়নে যেই বাধাগুলো রয়েছে সেই বাধাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা বেসিকলি হচ্ছে যে উন্নত দেশগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো হচ্ছে তারা রপ্তানি বেশি করে, আমদানির তুলনায় তাদের রপ্তানির পরিমাণ বেশি। তো সেক্ষেত্রে আমাদেরকেও কি করতে হবে, আমাদের ইকোনমিকে রপ্তানিমুখী করতে হবে। তো রপ্তানি মুখীর ক্ষেত্রে বাংলাদেশের যেই সমস্যাগুলো খুবই প্রকট, তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে মূলধনের অভাব। অর্থাৎ রপ্তানি বাণিজ্যে উদ্যোক্তারা যখন আগ্রহী হয় তখন তাদের প্রয়োজনীয় পণ্য উৎপাদনের জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মূলধন। তো বাংলাদেশে যেটা হয় যে মূলধন সংগ্রহের জন্য বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে, কিন্তু এদের আইন কানুন বা বিভিন্ন ফর্মালিটিস পারফর্ম করে লোন মূলধন সংগ্রহ করাটা আসলেই কষ্টকর। তো এইটা যদি ফ্লেক্সিবল হয় তাহলে সেক্ষেত্রে উদ্যোক্তারা আগ্রহী হবে এবং রপ্তানি বাণিজ্যের প্রসার ঘটবে। এরপরের যে পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পণ্যের মান, অর্থাৎ পণ্যের মান সঠিক হতে হবে। রপ্তানি বাণিজ্য অর্থাৎ রপ্তানি বাণিজ্যটা আমরা পরিচালনা করছি হচ্ছে অন্য দেশের সাথে, কান্ট্রি টু কান্ট্রি পরিচালনা করা হচ্ছে। আমাদের ডোমেস্টিক ট্রেডের ক্ষেত্রে মানের ক্ষেত্রে, অর্থাৎ ডোমেস্টিক ট্রেডের ক্ষেত্রে আমাদের যে কনজিউমাররা আছে তারা যেটা হচ্ছে প্রাইস কনসার্ন, অর্থাৎ দাম কম হলেই তারা খুশি হবে। কিন্তু আমরা যখন বিদেশে অর্থাৎ বাইরের মার্কেটে পণ্য বিক্রি করব তখন কিন্তু তারা কোয়ালিটি এবং সার্ভিস কনসার্ন। তো আমরা যেহেতু এইটা বাইরের দেশ বা কান্ট্রি টু কান্ট্রি অন্য দেশে প্রোডাক্ট বিক্রি করছি, তো সেই ক্ষেত্রে আমাদের যেটা হবে পণ্যের মানের দিকে অবশ্যই কনসেন্ট্রেশন করতে হবে এবং কোয়ালিটি প্রোডাক্ট সার্ভ করতে হবে। এরপরে তৃতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের অভাব। আমাদের দেশে খুব সীমিত সংখ্যক পণ্য আমরা রপ্তানি করে থাকি। আমরা যেটা করতে পারতাম, অর্থাৎ অন্যান্য যারা খুব বেশি রপ্তানি করছে তাদের রপ্তানি পণ্য কিন্তু বৈচিত্র্যকরণ, আর একটা পণ্যেই কিন্তু
তারা তাদের রপ্তানি বাণিজ্য স্থির নয়, তারা প্রতিনিয়ত কি করছে, গ্লোবালাইজেশনে নিড অ্যানালাইসিস করে নতুন নতুন পণ্য ডেভেলপ করে তারা তারা কি করছে, রপ্তানি বাণিজ্যের বিভিন্ন বৈচিত্র্যময় পণ্য নিয়ে আসছে, যেগুলো যেগুলো কি কনজিউমারদের ক্ষেত্রেও, অর্থাৎ ইন্টারন্যাশনালি যে কাস্টমাররা রয়েছে তাদের জন্য খুবই প্রয়োজনীয়। তো আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা তো সাধারণত অ্যাগ্রো বেস প্রোডাক্ট রপ্তানি করে থাকি। এছাড়া আমাদের এখনো আমরা আরএমজি সেক্টরের দিকে ৮০ দশকে রপ্তানি উদারীকরণ শুরু হয়। তো ৮০ দশক থেকে এখন পর্যন্ত আমরা কিন্তু আরএমজি সেক্টরের প্রতি ডিপেন্ডেন্ট, অর্থাৎ অন্য কোনো সেক্টরকে আমরা ডেভেলপ করতে পারিনি। নতুন শিল্পনীতিতে কিছুটা মডিফিকেশন নিয়ে এসছে, সেটা হচ্ছে যে হাইয়েস্ট প্রায়োরিটি সেক্টর আগে ছিল ১২টা, এখন ১৫টা করেছে। আর যেটা হচ্ছে স্পেশাল ডেভেলপমেন্ট, বিশেষ উন্নয়ন সেক্টর, সেটা হচ্ছে 15টা থেকে 19টা করেছে। তো এই যে এইটার মধ্যে একটা হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং। তো এইভাবে যদি আমরা ডেভেলপ করতে পারি, অর্থাৎ পণ্য রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ করতে পারি, তো তাহলে হয়তো আমাদের রপ্তানি বাড়বে, বা এইটা একটা সমস্যা। আরেকটা বিষয় হচ্ছে যে দক্ষতার অভাব। ৪ নম্বর পয়েন্ট হচ্ছে দক্ষতার অভাব। অর্থাৎ আমি আগেই বলেছি যে আমরা যখন অন্য দেশে পণ্য পাঠাই, তখন তারা সবচেয়ে বেশি যে বিষয়টা কনসিডার করে সেটা হচ্ছে কোয়ালিটি এবং সার্ভিস, অর্থাৎ আমার পণ্যের মান এবং সেবা এটা ঠিক আছে কিনা। অর্থাৎ আমরা এখনো এখনো খুব, আমাদের উদ্যোক্তারা এখনো খুব তাদের অভিজ্ঞতা এবং হচ্ছে তাদের দক্ষতার দিক থেকে এতটা এফিশিয়েন্ট হয়ে উঠতে পারেনি, যেটা হচ্ছে আমরা গ্লোবালি কম্পিট করতে পারি। অর্থাৎ গ্লোবালি তারা যেহেতু সার্ভিস এবং কোয়ালিটি কনসার্ন, তাদেরকে নিখুঁত পণ্য এবং টাইমলি দিতে হবে। আর আমাদের দেশে যেটা হয়, মোস্ট অফ দ্য কেসেস আমাদের যারা এক্সপোর্ট করছে, শিপমেন্ট ডিলে হয়, খুব কমন একটা ইস্যু। শিপমেন্ট ডিলে হচ্ছে প্রতিনিয়ত, আর তারা কিন্তু তারা অর্থাৎ টাইম তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা অলওয়েজ টাইম কনসিডার করে, অর্থাৎ টাইমলি ডেলিভারি। তো টাইমলি ডেলিভারির ক্ষেত্রে কিন্তু দক্ষতা রিলেটেড, যা আমরা যদি আমাদের যারা এক্সপোর্ট করছে তারা যদি দক্ষ না হয়, তাহলে কিন্তু প্রপার টাইমে ডেলিভারিটা করতে পারবে না। এইভাবে আমাদের কি করতে হবে, দক্ষতার উন্নয়ন ঘটাতে হবে। পাশাপাশি হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ, অর্থাৎ আমাদের যেহেতু রপ্তানি, আমাদের সবকিছু, অর্থাৎ সরকার প্রচেষ্টা করছে রপ্তানি ফ্রেন্ডলি বিভিন্ন নীতি প্রণয়ন করে, কিন্তু এরপরও দেখা গেছে বিভিন্ন ফর্মালিটিস আছে, যেগুলো ফর্মালিটিসের কারণে কি হচ্ছে, টাইমলি ডেলিভারি করা যাচ্ছে না, টাইমলি এক্সপোর্ট করা যাচ্ছে না। অর্থাৎ দেখা যাচ্ছে বিভিন্ন ইস্যুর ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, যে গভর্নমেন্ট পারমিশন প্রয়োজন হয়, লাইক যদি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয়, তাদের ক্ষেত্রে ইউপি প্রয়োজন হয়, ইউটিলাইজেশন পারমিশন। আর যদি আরএনজি সেক্টর হয়, ইউডি প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে যদি এই ইউডি কালেক্ট করতে অনেক সময় লেগে যায়, তাহলে তো শিপমেন্ট ডিলে হবে, এটা একটা সমস্যা। তখন ক্লায়েন্টসরা বা বায়াররা আমাদের সম্পর্কে নেগেটিভ ধারণা করবে। আরেকটা হচ্ছে ৬ নম্বরে আমরা বলতে পারি চোরাচালান। এটা তো বিগ প্রবলেম। যদি চোরাচালান হয়, স্মাগলিং হয়, বা ব্ল্যাক মার্কেটিং এর মাধ্যমে আমার দেশ থেকে পণ্য নিয়ে যেতে পারে, তখন তো যারা আমদানিকারক, তারা ডিউটি দিয়ে তাদের দেশে ডিউটি পে করতে হচ্ছে আমদানির জন্য, এবং এত ফর্মালিটিস পালন করে আমাদের দেশ থেকে পণ্য নিতে চাইবে না। সো যেটা করতে হবে, যে চোরাচালান রোধ করতে হবে, এবং চোরাচালান একটা বড় সমস্যা আমাদের রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে। এরপরে ৭ নাম্বার যে সমস্যা, সেটা হচ্ছে পরিবহন সমস্যা। পরিবহন সমস্যার ক্ষেত্রে আমাদের বাইরের যে ট্রান্সপোর্ট, তাদের উপরে ডিপেন্ডেন্ট হতে হয়। অর্থাৎ আমাদের নিজস্ব পরিবহন, একেবারে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যেই পরিবহন আছে, এইটা দিয়ে গ্লোবালি ট্রান্সপোর্ট বা লোকবল, এটা সাফিসিয়েন্ট না।
তো যে ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় এক্সপোর্টিং এর ক্ষেত্রে আমরা বিভিন্ন অন্য শিপিং কোম্পানিগুলোর উপরে নির্ভর করতে হয়। তো তাদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা আমাদের ইচ্ছা মতো বা আমাদের যে ফ্লেক্সিবিলিটি সেটা আমরা পাই না। তাদের যে শিডিউল বা তাদের যে রুলস রেগুলেশন সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হয়, পণ্য পরিবহন করতে হয়। তো এই ক্ষেত্রে যদি আমাদের নিজস্ব ট্রান্সপোর্ট সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি, তাহলে আমরা অনেকটাই ফ্লেক্সিবিলিটি পাবো এবং হচ্ছে কি করতে পারবো, আমরা ফ্লেক্সিবল অনেক ক্ষেত্রে ক্রাইসিস সিচুয়েশন আমরা এই ক্ষেত্রে কি করতে পারবো, খুব সাকসেসফুলি ওভারকাম করতে পারবো। আরেকটা হচ্ছে ব্যবসায়ীদের অসাধুতা। তো আমাদের দেশে অনেক সময় যেটা করা হয় যে ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় কি করে সেটা হচ্ছে যে তারা পণ্য রপ্তানি করে কিন্তু পণ্যের গুণগত মান ঠিক রাখে না। অর্থাৎ তারা যেই এগ্রিমেন্ট, যেই ম্যাটেরিয়াল, যেই প্রোডাক্ট ক্লায়েন্টসকে বায়ারকে দিবে বলে চুক্তি করছে লাভের জন্য, তার চেয়ে নিম্নমানের ম্যাটেরিয়াল দিয়ে পণ্য তৈরি করে সেটাই এক্সপোর্ট করছে। এই ক্ষেত্রে যেটা হয় যে যারা ইম্পোর্টার আছে, বাইরের দেশের বায়ার আছে, তারা যখন এই বিষয়টা বুঝতে পারে তখন কিন্তু তাদের যে বিশ্বাস, ট্রাস্ট, সেটা তারা হারিয়ে ফেলে। এর ফলে পরবর্তীতে যখন তারা অর্ডার করে তখন কিন্তু আমাদের সম্পর্কে তাদের, অর্থাৎ বাংলাদেশ সম্পর্কে তাদের একটা নেগেটিভ ধারণা হয়। তো এইটা যারা করে অসাধু ব্যবসায়ী, হয়তো সাময়িক লাভ হয় কিন্তু ইন দ্য লং রান যেটা হচ্ছে যে আপনি আর পরবর্তীতে বিজনেস করতে পারছেন না, আপনার কিন্তু আসলে লসই হচ্ছে। এরপরে যেটা হচ্ছে পণ্যের প্রচার। আমাদের যেটা করতে হবে যে পণ্যের প্রচার করতে হবে, ব্যাপক প্রচার করতে হবে। আমাদের যে আমরা যে প্রোডাক্টগুলো রপ্তানি করছি সেই পণ্যগুলো সারা বিশ্বে আমরা বিভিন্ন ফেয়ার গুলোতে অ্যাটেন্ড করতে পারি, অথবা আমাদের বিভিন্ন এই ক্ষেত্রে গভর্নমেন্ট কোম্পানিগুলোকে রুলস রেগুলেশনের মাধ্যমে সহযোগিতা করতে পারে ফেয়ার অ্যাটেন্ড করার ক্ষেত্রে, অথবা যেটা হতে পারে বিজনেস টিম, বিভিন্ন দেশ হচ্ছে আমাদের পণ্যগুলো গুলো নিয়ে ভিজিট করতে পারে বিজনেস টিম, এবং হচ্ছে তারা আমাদের পণ্যগুলো ইন্ট্রোডিউস করতে পারে। আমাদের দেশে দেখা যায় বাংলাদেশে চাইনিজ এজেন্ট, ইন্ডিয়ান এজেন্ট অলওয়েজ বাংলাদেশে আসছে এবং তাদের প্রোডাক্টগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানিয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমরাও বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে, অর্থাৎ আমাদের যে মার্কেটগুলো যেখানে আছে সেখানেও আমরা আমাদের পণ্যের পরিচয়গুলো জানাতে পারি। আর যেখানে আমাদের মার্কেটগুলো নেই, আমরা ক্রিয়েট করতে চাই, সেখানেও আমরা কি করতে পারি, গিয়ে তাদেরকে আমাদের পণ্য সম্পর্কে জানাতে পারি। তো সেক্ষেত্রে হয়তো আমরা নতুন নতুন অর্ডার পাবো। এরপরে যেটা হচ্ছে ব্যবসায়িক জোট, নাফটা, সাফটা, এই যে জোটগুলো আছে, নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন, নর্থ আমেরিকান ট্রিটি এগ্রিমেন্ট, সাফটা সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। তো এই যে বিভিন্ন জোট করে কি করা হয়, বিভিন্ন ধরনের ট্রেড অ্যাডভান্টেজ, অর্থাৎ ট্রেড বেনিফিট, বাণিজ্যিক সুবিধা নেওয়া হয় মিউচুয়ালি। তো আমরা যেটা করতে পারি যে বাইলিটারাল চুক্তির মাধ্যমে হতে পারে, মোস্ট ডব্লিউটিওর এমএফএন, অর্থাৎ মোস্ট ফেভার্ড নেশন যেটা আছে, তার মাধ্যমে আমরা দ্বিপাক্ষিক চুক্তি করতে পারি, অথবা বিভিন্ন জোটের মাধ্যমে আমরা কি করতে পারি, রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে কার্যক্রম গ্রহণ করতে পারি, বা এই যে জোটে পার্টিসিপেট করে চুক্তি না করাটা, এটা হচ্ছে একটা সমস্যা। আমরা বিভিন্ন জোটে জয়েন করতে পারি। আরেকটা হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। এইটা এইটা তো আমাদের দেশে যেটা হয়, হরতাল, ধর্মঘট, এগুলো এগুলোর ক্ষেত্রে যেটা হয় যে অর্থাৎ যে বায়ার যারা, তারা ইনসিকিউর ফিল করে। তো তারা সেক্ষেত্রে অর্ডার প্লেস করা, অর্থাৎ তারা ডেলিভারি নিয়ে কনসার্ন থাকে যে তারা যে নিচ্ছে তারাও তো কোনো একটা পারপাজে নিচ্ছে, হয় তারাও সেলস করবে, অথবা তাদেরও তো কনজিউমার আছে। তারা যদি রাইট টাইমে প্রোডাক্টটা না পায়, তাহলে রাইট টাইমে সেলস করতে পারবে না। তাহলে এখানে যেহেতু টাইম ইস্যু, তাহলে এখানে রাজনৈতিক স্টেবিলিটিটা অনেক ইম্পর্টেন্ট। এক্ষেত্রে যেটা হয় যে তারা অর্ডার প্লেস করতে চায় না। একটা হচ্ছে এনভায়রনমেন্ট। আমাদের এনভায়রনমেন্ট নিয়ে তো অনেক অনেক ক্ষেত্রেই অভিযোগ। তো স্বাস্থ্যকর, অর্থাৎ আমাদের এনভায়রনমেন্ট হাইজেনিক না, অর্থাৎ আমাদের এক হচ্ছে যে লেবারদের ক্ষেত্রে যে পরিবেশ সেটা স্বাস্থ্যকর না, আর আরেকটা হচ্ছে ওয়ার্কিং এনভায়রনমেন্ট, কাজের যে পরিবেশ সেটাও স্বাস্থ্যকর না। তো এই ক্ষেত্রে আমরা আমাদের যেটা করতে হবে যে স্বাস্থ্যকর পরিবেশ সুনিশ্চিত করতে হবে। আর যদি অস্বাস্থ্যকর পরিবেশ হয় সেক্ষেত্রে রপ্তানি বাণিজ্য ব্যাহত হবে।
এই ছিল হচ্ছে রপ্তানি বাণিজ্যের সমস্যা সমূহ। তো রপ্তানি বাণিজ্যের সমস্যা বা উন্নয়নের বাধা সমূহ, কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমরা রপ্তানি বাণিজ্য সমাধানের ক্ষেত্রে কি কি উপায়, অর্থাৎ রপ্তানি বৃদ্ধি করতে পারি, কিভাবে আমরা বৃদ্ধি করতে পারি। ঠিক আমরা যেটা সমস্যাগুলো ছিল সেটা রিভার্স, অর্থাৎ আমরা রপ্তানি পণ্য সমস্যা বললাম, রপ্তানি পণ্যের বৈচিত্র্যতা নেই, অর্থাৎ কি বিভিন্ন ধরনের রপ্তানিকৃত পণ্য নেই। অর্থাৎ এইখানে কি করতে হবে, ফার্স্ট রপ্তানি পণ্যের সংখ্যা বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমরা যেই পণ্যগুলো রপ্তানি করব সেটার সংখ্যা দিন দিন বৃদ্ধি করতে হবে। আরেকটা হচ্ছে যেটা উৎপাদন বৃদ্ধি করতে হবে। আমরা বেসিক্যালি রপ্তানি করা হয় সারপ্লাসটা, অর্থাৎ উদ্বৃত্ত যেই পণ্যটা থাকে সেটাই আমরা রপ্তানি করি। অর্থাৎ আমরা ডোমেস্টিক নিড আমাদের দুইটা, অর্থাৎ আমাদের যে নিজস্ব নিড, দেশের যে প্রয়োজন আছে আগে সেটাকে সার্ভ করতে হবে। দেশের প্রয়োজন সার্ভ করে দেন আমাদের যেটা সারপ্লাস থাকবে সেটা আমরা এক্সপোর্ট করতে পারবো। যদি আমাদের দেশের নিডসটা সার্ভ না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সপোর্ট করতে পারবো না। তো কাজে আমাদের কি করতে হবে, প্রতিটা প্রোডাক্টের উৎপাদন বৃদ্ধি করতে হবে। উৎপাদন বৃদ্ধি করলে যেটা আমরা করতে পারবো, দেশের প্রয়োজন যখন সার্ভ হয়ে যাবে তখন আমরা যেটা করতে পারবো, বিদেশে রপ্তানি করতে পারবো। আর যেটা এর পরের ইস্যু সেটা হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ পণ্যের মান উন্নয়ন করতে হবে। বিদেশে অর্থাৎ বাইরের দেশগুলো ওরা যেহেতু কোয়ালিটি এবং সার্ভিস কনসার্ন, তো সেই ক্ষেত্রে আমাদের কোয়ালিটির দিকে শতভাগ মনোযোগী হতে হবে এবং হচ্ছে তারা যেটা চাচ্ছে যেভাবে চাচ্ছে সেইভাবে আমাদের ডেলিভারি করতে হবে। মার্কেটিং এর ভাষায় যদি আমরা যেহেতু পণ্য বিক্রি করতে চাচ্ছি, মার্কেটিং এর ভাষায় বললে কাস্টমার ইজ দ্য কিং। কাস্টমার যা চাইবে রাইট টাইমে আমাদের সেইটাই কি করতে হবে, কাস্টমারকে প্রেজেন্ট করতে হবে। আরেকটা ক্যাপিটাল নিয়ে যে সমস্যা ছিল, ফ্যাক্টর, এটা হচ্ছে একটা কি ফ্যাক্টর বা ফ্যাক্টর অফ প্রোডাকশনের কি ফ্যাক্টর, অর্থাৎ ক্যাপিটাল, ল্যান্ড লেবার ক্যাপিটাল অর্গানাইজেশন। তো এই ক্ষেত্রে সাফিসিয়েন্ট, অর্থাৎ আমাদের দেশের যারা উদ্যোক্তা আছে তারা যেন পর্যাপ্ত মূলধন সহজে পায়, পর্যাপ্ত মূলধন সহজ শর্তে সহজে পায় এক্সপোর্ট করার জন্য, সেটা সুনিশ্চিত করতে হবে। আর আমরা যেটা করতে পারি, অর্থাৎ পণ্যের ব্যাপক প্রচার করতে পারি। অর্থাৎ আমাদের পণ্য সম্পর্কে আমাদের কিন্তু অনেক ভালো প্রোডাক্ট আছে। যেমন পার্টের ক্ষেত্রে এই যে আমাদের পার্ট কল বন্ধ হয়ে গেল, এটা আধুনিকীকরণ করা হবে। তো এটা আধুনিকীকরণ করে আমরা যেটা করে, পার্ট কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি দেন হচ্ছে পলিথিনের চেয়ে। তো আমরা যদি এটাকে পার্টটাকে পার্ট দিয়ে পলিথিন তৈরি বা বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্ট তৈরি করে এটা যদি বিশ্ববাজারে রপ্তানি করি, তো দেন হচ্ছে আই হোপ যে এটা একটা খুব ভালো আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো, অর্থাৎ ভালো মার্কেট ক্রিয়েট হবে আমার মনে হয়। তো এইভাবে বেসিক্যালি এই জিনিসগুলো তো জানাতে হবে, অর্থাৎ মার্কেটিং ছাড়া তো আদারওয়াইজ আমরা তো অর্ডার প্লেস করবে না ওরা। আরেকটা হচ্ছে যে পণ্যের পর্যায়িতকরণ। অনেক সময় দেখা যায় যে আমরা যে পণ্যগুলো শিপমেন্ট করছি, পাঠাচ্ছি, বিদেশে পাঠাচ্ছি, এটার প্যাকেজিং এর সমস্যা, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, ওরা লোড আনলোড করার ক্ষেত্রে নষ্ট হয়ে গেছে। তো এইগুলো কিন্তু খুব কি ইস্যু, ভাইটাল ইস্যু। তো এটা যদি আমরা যখন শিপমেন্ট করব ফিনিশ প্রোডাক্ট গুলো, সেগুলো খুব ভালোভাবে ইন্সপেকশন করে এবং খুব সুন্দর করে পর্যায়িতকরণ করে এটা কি করতে হবে, আমাদেরকে বায়ার অর্থাৎ ডেলিভারি শিপমেন্ট করতে হবে। আদারওয়াইজ আমরা যদি প্রফিটের জন্য দেখা গেছে যে আমরা একটা টাইম নিয়েছি, কোনো কাজ করা হয়নি, শেষে কাজ করতে গিয়ে তাড়াহুড়া করে কোনো একভাবে প্যাকিং করে দিয়ে দিলাম, কিন্তু এই প্রোডাক্ট কাস্টমার ভালোভাবে পেলো না, তখন কিন্তু আমাদের রেপুটেশন নষ্ট হবে। তো এইটা যে করতে হবে, পণ্যের পর্যায়িতকরণ করে পণ্য ডেলিভার করতে হবে। আর সাথে সাথে যেটা করতে হবে, 7 নম্বর দক্ষতা উন্নয়ন করতে হবে। অর্থাৎ আমাদের যে স্কিল এবং ইফিসিয়েন্সি, অর্থাৎ এইটা কোয়ালিটির সাথে রিলেটেড। আমরা যত স্কিল হব তত কম সময়ে কম কস্টে কোয়ালিটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে পারবো। কাজে আমরা যদি আমাদের এই ক্ষেত্রে উদ্যোক্তাদের বিভিন্ন ট্রেনিং দেওয়া যেতে পারে, বিভিন্ন ধরনের সেমিনার ওয়ার্কশপ করে তাদের দক্ষতা উন্নয়ন করা যেতে পারে। দক্ষতা উন্নয়ন করলে যেটা হবে যে আমাদের রপ্তানি বাণিজ্য বিকাশ লাভ করবে। আরেকটা হচ্ছে তথ্য সরবরাহ। তথ্য সরবরাহের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সেন্ট্রালি অথবা কোনো একটা ইপিবি
এক্সপোর্ট প্রমোশন ব্যুরো আছে, তো এরকম কোনো একটা সেল করে বাইরে যে নিডস গুলো আছে সেই নিডস অ্যানালাইসিস করে ইনফরমেশন গুলো যদি আমরা আমাদের দেশের উদ্যোক্তাদেরকে দিতে পারি, তাহলে তারা সেই মাফিক সেটা সম্পর্কে একটা ধারণা পেলো, এবং সেই মাফিক পণ্য তৈরি করলে কি হবে, আমরা সহজেই রপ্তানি করতে পারবো। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে চোরাচালান রোধ। চোরাচালান রোধ তো অবশ্যই করতে হবে। চোরাচালানের মাধ্যমে তো এক হচ্ছে দুই দেশেরই কি হলো, ডিউটি ফাঁকি দেওয়া হলো, অর্থাৎ ডিউটি ফাঁকি দিলে সেই যদি কনজিউমার বায়ার যদি ওইভাবে চোরাচালান অর্থাৎ ব্ল্যাক মার্কেটিং এর মাধ্যমে পণ্য পায়, সে কমে পাচ্ছে, তো কমে পেলে ডেফিনেটলি সে তার দেশে ডিউটি দিয়ে এত রুলস রেগুলেশন ফর্মালিটিস মেনটেন করে পণ্য নিবে না, পণ্য নিতে চাইবে না। তাহলে আমাদেরকে যদি আমরা রপ্তানি করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, চোরাচালান রোধ করতে হবে। এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে শুল্ক হ্রাস করা, রপ্তানি শুল্ক হ্রাস করতে হবে। অর্থাৎ আমাদের কিছু বিষয় আছে রপ্তানি শুল্ক হ্রাস করা হয়, অর্থাৎ যারা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ওদের ক্ষেত্রে বন্ডেড সুবিধা দেওয়া হয়, অর্থাৎ তারা যে র মেটেরিয়াল গুলো লাগবে, মেশিনারিজ গুলো নিয়ে আসবে, ওইটা হচ্ছে র মেটেরিয়াল গুলো ডিউটি ফ্রি নিয়ে আসতে পারবে। এরপরে যেটা হচ্ছে যে মেশিন নিয়ে আসলো, মেশিন ডিউটি তো এমনি মেশিনারি, আমাদের মেশিনারি ইম্পোর্টের ক্ষেত্রে মোটিভেট করা হয়, কারণ এটা হচ্ছে যে মেশিনারি তো সাধারণত ম্যানুফ্যাকচারিং এর জন্য করা হয় 1% ডিউটি। তো যেটা হচ্ছে রপ্তানি শুল্ক হ্রাস, আরো সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলোকে আরো বাড়িয়ে আমাদের যারা উদ্যোক্তা আছে তাদেরকে ইন্সপায়ার করা যেতে পারে। আরেকটা হচ্ছে বাণিজ্যিক চুক্তি, বাইলিটারাল চুক্তি করা যেতে পারে, দ্বিপাক্ষীয় চুক্তি, অর্থাৎ আমরা সার্কের মধ্যে করতে পারি, আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়ার সাথে করতে পারি, নেপাল ভুটানের সাথে করতে পারি, চায়না আমাদেরকে ডিউটি ফ্রি অ্যাক্সেস 97% দিয়েছে। এইভাবে বাইলিটারাল চুক্তি মাধ্যমে কি করতে পারি, আমরা রপ্তানি বাণিজ্যকে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারি। আরেকটা হচ্ছে পরিবহন ব্যবস্থার উন্নয়ন, অর্থাৎ আমাদের ওন ট্রান্সপোর্টে যেটা হচ্ছে যে আমরা অনেকটাই ফ্লেক্সিবিলিটি পাই। তো সে আমাদের প্রোডাকশনে কোনো কারণে যদি আমাদের ডিলে হয়ে গিয়েও থাকে, তো যদি ট্রান্সপোর্টটা আমাদের হয়, আমাদের সি সি ট্রান্সপোর্ট যেগুলো আছে সেগুলো যদি আমাদের হয়, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, একটু ফ্লেক্সিবিলিটি পেতে পারি, অর্থাৎ ওই সময়টা আমরা কি করতে পারি, ট্রান্সপোর্টে কভার করতে পারি, খুব দ্রুত ট্রান্সপোর্টের মাধ্যমে কনজিউমারকে পৌঁছে দিতে পারি। এই জন্য যেটা করতে হবে, আমাদের নিজস্ব পরিবহন অর্থাৎ শিপিং লাইনের ডেভেলপ করতে হবে, নিজস্ব অর্থাৎ ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সব ক্ষেত্রেই ট্রান্সপোর্টেশনটা ঠিক করতে হবে। এরপরে যেটা হচ্ছে কুটির শিল্পের উন্নয়ন, কুটির শিল্পের উন্নয়ন করলে যেটা হচ্ছে পণ্যের ডাইভার্সিফিকেশন হবে। পণ্যের ডাইভার্সিফিকেশন হলে আমরা যদি কুটির শিল্প ডেভেলপ হয়, তাহলে ঘরে ঘরে পণ্য উৎপাদন হবে, ঘরে ঘরে পণ্য উৎপাদন হলে তখন এই পণ্য উৎপাদনটাই হচ্ছে ইস্যু। এরপরে মার্কেটে তো এখন সব ধরনের পণ্যই চলছে, মার্কেটে সেটার ব্যাপারে যে আমরা প্রচার করলাম, প্রচার করলে দেখা যাবে যে নিডস থাকবে, কেউ না কেউ কিনবেই। তো সেই জন্য যদি আমরা কুটির শিল্পটা ডেভেলপ করি, তো সেটা রপ্তানি বাণিজ্য প্রসারে অনেকটাই ভূমিকা রাখবে। ব্যাংক ও বিমার উন্নয়ন, ব্যাংক তো রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংক তো ওতপ্রোতভাবে জড়িত, অর্থাৎ পেমেন্ট যেখানে ইস্যু, পেমেন্টটা তো ব্যাংক করছে। তাহলে এই জন্য ব্যাংকিং সিস্টেমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে যদি একটু ফর্মালিটিসটা কমানো যায়, লেস ফর্মালিটিস বলতে এক্সেসিভ ফর্মালিটিস যেটা হচ্ছে যে এক্সেসিভ ফর্মালিটিস হলে টাইম কনজিউম হয়, টাইম কিলিং হয়, অর্থাৎ ফর্মালিটিস করতে করতে আমার অর্ডারের সময় চলে গেল। তো সেই ক্ষেত্রে যদি এটাকে মিনিমাম ফর্মালিটিস পারফর্ম করে যদি সার্ভিসটা নেওয়া যায়, এইটা আমাদের যারা রপ্তানি করছে, যারা রপ্তানি উদ্যোক্তা, তাদের জন্য হেল্পফুল হবে। আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক তো সার্ভিস দিচ্ছে, এক্ষেত্রে ইন্স্যুরেন্সও অর্থাৎ রিস্কটা রিডিউস করার জন্য, উদ্যোক্তাদের রিস্কটা রিডিউস করার জন্য ইন্স্যুরেন্সটাও আমাদের ডেভেলপ করতে হবে। অর্থাৎ যারা ইন্স্যুরেন্স করছে তারা প্রপারলি ইন্স্যুরেন্স করুক, এবং হচ্ছে উদ্যোক্তারা যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, তারা যেন সেই ক্ষতিটা
সঠিকভাবে সার্ভ করে, সেটা নিয়ে যদি গড়িমসি করে, তাহলে তো এই ক্ষেত্রে একজন উদ্যোক্তা যদি সে ফল করে মার্কেট থেকে তাকে সরে যেতে হয়, তাহলে এইটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট করবে। অন্যরা অন্যরা কি হবে, ডিসকারেজ হবে। তাহলে যেটা করতে হবে হবে আমাদের হচ্ছে ব্যাংক ও বিমার উন্নয়ন করতে হবে। আরেকটা হচ্ছে বাণিজ্যিক প্রতিনিধি দল। বাণিজ্যিক প্রতিনিধি দল বিভিন্ন দেশের বাণিজ্যিক প্রতিনিধি দল একটা একটা হচ্ছে স্টেট পর্যায়ে হতে, অর্থাৎ আমাদের গভর্নমেন্ট থেকে বাণিজ্য প্রতিনিধি দল যেতে পারে। আদারওয়াইজ কোম্পানি ওয়াইজ, অর্থাৎ যে প্রতিটা কোম্পানি তাদের একটা একটা টিম কি করতে পারে, বিভিন্ন দেশে যে মার্কেট আছে সেই মার্কেটে তাদের প্রোডাক্ট ওরিয়েন্টেশন, প্রোডাক্ট ইন্ট্রোডিউস করার জন্য পাঠাতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু বিদেশে মোটামুটি একটা মার্কেট ক্রিয়েট হয়, তখন কিন্তু তারা অর্ডার প্লেস করে। আমরা প্রায়শই দেখি যে বিভিন্ন ফেয়ারগুলোতে, যখন ফেয়ারগুলোতে অ্যাটেন্ড করলে কিন্তু ওইখান থেকে বিভিন্ন ধরনের অর্ডার কালেক্ট হয়। তাহলে এই যে বাণিজ্যিক প্রতিনিধি দল প্রেরণ করলো, সে অর্থাৎ প্রোডাক্টগুলো আমরা যখন জানাতে পারবো, তখন তারা আমাদেরকে অর্ডার করবে। আরেকটা হচ্ছে পুনরপ্তানি। পুনরপ্তানি তো খুব মজার একটা বিষয়। অর্থাৎ আমরা অন্য দেশ থেকে পণ্য নিয়ে এসে আমরা চায়না থেকে আমরা বিভিন্ন স্পেয়ার পার্টস বা চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট আমরা প্রোডাক্ট নিয়ে এসে এটা যদি ইউরোপের দেশগুলো বা অন্যান্য বা আমেরিকার দেশগুলোতে আমরা যদি ওদেরকে এক্সপোর্ট করি, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, সার্ভিসটা খেয়াল রাখতে হবে। আমরা যেহেতু নিয়ে আসছি কমার্শিয়াল, ওদের কাছ থেকে ফিনিশ গুডই নিয়ে আসলাম এবং ফিনিশ গুডই এক্সপোর্ট করবো, এটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা টার্ম। অর্থাৎ আমাদেরকে এখানে আমরা মিডিয়া হয়েই কি করতে পারছি, অনেক প্রফিট করতে পারছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশ থেকে চা নিয়ে গিয়ে অন্যান্য দেশ কিন্তু খুব ভালো বিজনেস করছে। তো সেই সুযোগটা কিন্তু আমরাও কাজে লাগাতে পারি, অর্থাৎ পুনঃরপ্তানি করতে পারি। আমরা এক দেশ থেকে রপ্তানি করলাম, সেখান থেকে রপ্তানি চায়না থেকে বা যে কোনো দেশ থেকে ডিজায়ার প্রোডাক্ট আমরা ইউএসএ বা ইউরোপের ডিমান্ড গুলো দেখে সেই ডিমান্ড অনুযায়ী যেখানে আমরা অ্যাভেলেবেল প্রোডাক্ট পাবো, প্রোডাক্ট গুলো কালেক্ট করে আমরা যদি রাইট টাইম ডেলিভারি করতে পারি, দেন আমাদের এটা একটা রপ্তানির ভালো প্ল্যাটফর্ম হবে। আরেকটা হচ্ছে প্রশাসনিক জটিলতা। আমরা যখন এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে চাই, অর্থাৎ আমদানি রপ্তানি বাণিজ্য করতে চাই, এক্ষেত্রে আমাদের সবসময়ই গভর্নমেন্টের সাথে রিলেশন, বাণিজ্য মন্ত্রণালয়, এরপরে বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অর্গানের সাথে কাজ করতে হয়। তো এই ক্ষেত্রে যদি ওনারা আমাদেরকে হেল্প করে, অর্থাৎ আমরা যদি সময় মতো সবকিছু পেয়ে যাই, তাহলে কি হবে, টাইমটা সেভ করা যাবে এবং হচ্ছে প্রপারলি ডেলিভারি করা যাবে। তো প্রপারলি ডেলিভারি করার ক্ষেত্রে এই যে অর্থাৎ আমাদের অনেক সময় কিন্তু যেটা করতে হয় যে এনওসি, অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি, নো অবজেকশন সার্টিফিকেট, এনওসি। তাহলে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এনওসি নিতে হয়। তো সেটা যদি আমরা টাইমলি পেয়ে যাই, আমাদের যদি প্রশাসনিক জটিলতা কম হয়, তাহলে আমরা কি করব, তাহলে এক্সপোর্টটা ফ্লারিশ হবে, অর্থাৎ রপ্তানি বাণিজ্যের কি হবে, বৃদ্ধি পাবে, দিন দিন রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে। তো এইগুলোই পয়েন্ট ছিল, মেইনলি এই পয়েন্টগুলো ছিল। এরপরে যেটা হচ্ছে যে আমরা কি ইনিশিয়েটিভ নিতে পারি, অর্থাৎ রপ্তানি বাণিজ্যের উন্নয়নে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। রপ্তানি বাণিজ্যের উন্নয়নে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারি। তার মধ্যে যেটা হচ্ছে রপ্তানি তো বৃদ্ধি করলে এটা দেশের আমাদের হচ্ছে যখন বৈদেশিক মুদ্রা আসবে, আমাদের দেশের জিডিপি, জিএনআই, পার ক্যাপিটা ইনকাম সব বাড়বে এবং হচ্ছে দেশের উন্নয়ন হবে। তো কাজেই রপ্তানিটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। রপ্তানি যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়, তো এর উন্নয়নের পদক্ষেপগুলো আমাদের নেওয়া জরুরি। রপ্তানি উন্নয়নে যেটা আমরা প্রথমে করতে পারি, সেটা হচ্ছে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি গঠন করতে পারি। অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কি করতে পারি, একটা জাতীয় কমিটি গঠন করতে পারি, যেটা উনি মাননীয় প্রধানমন্ত্রী টেক কেয়ার করবেন। অর্থাৎ রপ্তানি সংক্রান্ত বিষয়গুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
যেহেতু রপ্তানি আমাদের ইকোনমিতে মোস্ট সিগনিফিকেন্ট কন্ট্রিবিউশন রাখছে, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের টেক কেয়ারটাও ওইরকম হতে হবে। আরেকটা হচ্ছে সিদ্ধান্ত বাস্তবায়ন টাস্ক ফোর্স। এটা যেটা হচ্ছে যে মাননীয় বাণিজ্য মন্ত্রীর মন্ত্রীর আওতায় কি একটা টাস্ক ফোর্স থাকতে পারে, ওনার নেতৃত্বে একটা টাস্ক ফোর্স থাকতে পারে। অর্থাৎ যখনই কোনো প্রবলেম অ্যারাইজ হবে তখনই মাননীয় বাণিজ্য মন্ত্রী এই বিষয়টা সলিউশন করে দ্রুত যেন এক্সপোর্টটা করা যায়। অর্থাৎ ইনস্ট্যান্টলি আমাদের সলিউশন করে ফেলতে হবে, সলিউশন করে ওইটা যেটা করতে হবে এক্সপোর্টকে এক্সপোর্টের ক্ষেত্রে কোনো প্রবলেম অ্যারাইজ হলেই সাথে সাথে মিটিং করে সলিউশন করে এক্সপোর্টটা যেন করা যায়। একটা হচ্ছে রপ্তানি উন্নয়ন তহবিল সৃষ্টি করা। রপ্তানি উন্নয়ন তহবিল সৃষ্টি করে যেটা হচ্ছে যারা রপ্তানি উদ্যোক্তা আছে তাদেরকে কি করতে হবে, তাদেরকে ঋণ প্রদান করতে হবে যেন তারা তারা অর্থাৎ ক্যাপিটাল কালেক্ট করে রপ্তানিটা করতে পারে। এরপর হচ্ছে রপ্তানি ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো রপ্তানি নীতি প্রণয়ন এবং রপ্তানি উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে। অর্থাৎ মেলা করছে, বিভিন্ন দেশে মেলা করছে। তো এইটা কাজ করছে। তো অর্থাৎ আমরা রপ্তানি কিভাবে আরো বাড়াতে পারি, তো সেই অনুযায়ী রপ্তানি উন্নয়ন ব্যুরো আরো ফোকাস দিয়ে সেটা আমাদেরকে আরো আরো বেশি ফোকাস, অর্থাৎ আমরা কিভাবে আরো ডেভেলপ করতে পারি সেই অনুযায়ী সেই নির্দেশনা আমাদেরকে দিতে পারে। বিশ্ব বাণিজ্য কেন্দ্র নির্মাণ। বিশ্ব বাণিজ্য কেন্দ্র নির্মাণের ক্ষেত্রে আমরা ঢাকা নির্মাণ করতে পারি, অথবা ঢাকা এবং বাণিজ্য নগরী চিটাগাঙে কি করতে পারি, বিশ্ব বাণিজ্য কেন্দ্র, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। এটা বিভিন্ন ধরনের অর্থাৎ বায়ারদের সাথে একটা রিলেশনশিপ মেনটেন হবে, প্রোডাক্ট ডিসপ্লে হবে। তো সেই প্রোডাক্ট ডিসপ্লে হলে যেটা হবে যে আমাদের অর্ডার প্লেস হবে এবং হচ্ছে বিদেশে মার্কেট ক্রিয়েট হবে, অর্ডার প্লেস হবে এবং হচ্ছে রপ্তানি বাণিজ্য উন্নয়ন হবে। দেন হচ্ছে যে বাণিজ্য করতে গেলেই কি হবে, বিরোধ হবে, বিভিন্ন ধরনের বাণিজ্য ডিসপিউট হবে। তো বাণিজ্য বিরোধ হলে যেটা করতে হবে যে সেটা যেন দ্রুত সলিউশন করে ফেলা যায়। এটা যদি দ্বিপাক্ষিক হয় দ্বিপাক্ষিক ভাবে সলিউশন করতে হবে। আর যদি এটা কোনো ফোরাম লাইক ডব্লিউটিও বা কোনো ডব্লিউটিওর মাধ্যমে বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে করতে হয়, যে যেভাবে বা যেই অথরিটি বা যেই প্রক্রিয়াই হোক আমাদের বিরোধ নিষ্পত্তি করে দ্রুত রপ্তানি বাণিজ্যের প্রসারে কাজ করতে হবে। রপ্তানির অর্থ সংস্থান, অর্থাৎ উদ্যোক্তা যেন প্রপারলি রপ্তানি করতে পারে সেই জন্য অর্থ সংস্থান ইজি এবং অ্যাভেলেবেল করতে হবে, সহজ এবং সহজপ্রাপ্য করতে হবে। রপ্তানির ঋণ নিশ্চয়তা স্কিম, অর্থাৎ একটা স্কিমের মাধ্যমে যারা রপ্তানি করতে চাচ্ছে তাদের ঋণ নিশ্চয়তা প্রদান করতে হবে। এরপরে হচ্ছে ধার্যকৃত শুল্ক কর ফেরত, অর্থাৎ যেই শুল্ক আছে সেই শুল্ক এইটার ক্ষেত্রে আমরা আমাদের এখন যেটা দেওয়া হচ্ছে বন্ডেড, অর্থাৎ 100%-এর মধ্যে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি কোনগুলোকে বলে, অর্থাৎ যাদের ম্যানুফ্যাকচারিং এর 80% তারা রপ্তানি করে তাদেরকে আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি বলি। তো এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানির ক্ষেত্রে কি করা হয়, বন্ডেড ওয়্যার হাউস ফ্যাসিলিটি দেওয়া হয়। অর্থাৎ তারা তাদের ম্যানুফ্যাকচারিং এর জন্য বাইরে বিদেশ থেকে যেই প্রোডাক্টগুলো দরকার সেগুলো ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবে, র মেটেরিয়াল গুলো ফ্রি অফ ডিউটি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবে। আর এটা হচ্ছে কর ফেরত স্কিম, আমাদের এইখানে যদি ইম্পোর্ট করে নিয়ে আসে ডিউটি ফ্রি প্রিভিলেজ পাবে, বেনিফিট পাবে। আর একটা যদি দেশ থেকে কেনে, আমাদের লোকালি যদি এক্সপোর্টের জন্য ম্যাটেরিয়াল কিনে সেক্ষেত্রে ক্যাশ ইনসেন্টিভ দেওয়া হয়। এরপরে হচ্ছে কর অবকাশের বিষয় হচ্ছে 2005 সালের 30 জুনের আগে যে ফ্যাক্টরিগুলো ম্যানুফ্যাকচারিং এ গেছে, বাণিজ্যিক উৎপাদনে গেছে, তাদের ক্ষেত্রে ঢাকা, চিটাগাং, খুলনা এই 3টা বিভাগের ক্ষেত্রে 5 বছর
কর কর ট্যাক্স ফ্রি এবং হচ্ছে অন্যান্য বিভাগের ক্ষেত্রে 7 বছর কর ফ্রি সুযোগ দেওয়া হয়েছিল। তো এইরকম সুযোগ আরো দিতে হবে। অর্থাৎ যখন একজন উদ্যোক্তা প্রথমেই রপ্তানি করতে চায়, তা করতে শুরু করে, তখন কিন্তু তাকে অনেক চ্যালেঞ্জ নিতে হয়। তো এই চ্যালেঞ্জগুলো নিয়ে ট্যাক্স দেওয়াটা কিন্তু অনেক কঠিন। তো তাকে যদি ট্যাক্স হলিডে দেওয়া হয়, তাহলে কিন্তু দেশের উদ্যোক্তারা ইন্সপায়ার হবে এবং হচ্ছে কি করবে, রপ্তানি রপ্তানি খাতে এগিয়ে আসবে। রপ্তানির কার্যক্ষমতা ভিত্তিক সুযোগ। রপ্তানির কার্যক্ষমতা ভিত্তিক সুযোগ হচ্ছে যারা যত বেশি রপ্তানি করছে তাদেরকে তত বেশি অপরচুনিটি দেয়া। অর্থাৎ সে যদি একটা কোম্পানি 100% এর মধ্যে যদি 80% রপ্তানি করে, তাহলে তাকে একটা স্ল্যাবের সুবিধা দেওয়া যেতে পারে। আর যদি সে 60% করে, তাহলে তাকে একটা প্রিভিলেজ দেওয়া যেতে পারে। এইভাবে যে যত পার্সেন্ট রপ্তানি করবে সেই অনুযায়ী তাকে তার সুবিধাটা বাড়ানো যেতে পারে। অর্থাৎ 80% যারা রপ্তানি করবে তাদেরকে তো আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি বলতে পারি, যে ফুল এক্সপোর্ট, 100%, 20% লোকাল মার্কেটে তারা বিক্রি করতে পারে। তো সে যেটা হচ্ছে যে পারফরমেন্স, এক্সপোর্ট পারফরমেন্স বেসিস আমাদের অপরচুনিটি ক্রিয়েট করতে হবে উদ্যোক্তাদের ক্ষেত্রে। এরপরের পয়েন্টটা হচ্ছে উদ্যোক্তাদের ইন্সপায়ার করার জন্য কি করা যেতে পারে, জাতীয় রপ্তানি ট্রফি। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে যেটা করতে পারি যে প্রোডাক্ট ওয়ারি, অর্থাৎ বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে তাদেরকে কি করতে পারি, রপ্তানি ট্রফি দিতে পারি এবং হচ্ছে কি করতে পারি, তাদেরকে সিআইপি অর্থাৎ কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পার্সন করা যেতে পারে। তো এই ক্ষেত্রে যারা হবে, যে রপ্তানিকারক যারা আছে তারা ইন্সপায়ার হবে এবং হচ্ছে বেশি বেশি করে রপ্তানি করবে এবং একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। অর্থাৎ অর্থাৎ সমসাময়িক শিল্প যারা আছে তারা যেন খুব বেশি নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে রপ্তানি করতে পারে। রপ্তানির ক্ষেত্রে বন্ড সুবিধা হচ্ছে, বন্ড সুবিধা দিলে ডিউটি ফ্রি র মেটেরিয়াল নিয়ে আসা যায়। ডিউটি ফ্রি র মেটেরিয়াল নিয়ে আসলে এক্ষেত্রে এটি কি রপ্তানিকারকের জন্য অনেক বড় একটা সুবিধা। রপ্তানি তার উৎপাদনটা ইজি হলো, কম টাকার মধ্যে প্রোডাক্ট তৈরি করতে পারলো। এরপরে যেটা হচ্ছে প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র, বিভিন্ন জায়গায় ডিসপ্লে সেন্টার। অর্থাৎ আমি এর আগে একটা পয়েন্ট ছিল যে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, এটা আমরা দেশে করতে পারি। অর্থাৎ বিভিন্ন জায়গায় প্রদর্শনী, স্থায়ীভাবে প্রদর্শনীর ব্যবস্থা। বিভিন্ন দেশে কিন্তু আমাদের প্রোডাক্ট, বাংলাদেশি প্রোডাক্টের মেলা করা যেতে পারে। সাধারণত হয় বিভিন্ন দেশে হয়, বা বাংলাদেশি প্রোডাক্ট জার্মানে হয়, ইউএসএ হয়, বাংলাদেশি পণ্যের মেলা বা প্রদর্শনী হয়। তো স্থায়ী বেসিসে যদি একটা প্রদর্শনী সেন্টার, একটা ওইখানে কোনো একটা প্লেস নিয়ে যদি পণ্য প্রদর্শন করা যায়, তো সেক্ষেত্রে আমাদের পণ্য সম্পর্কে বা বাইরের যারা আছে উন্নত দেশের ওরা জানলো এবং হচ্ছে পরবর্তীতে যখন জানবে তখন কি করবে, অর্ডার প্লেস করবে। এরপরের সর্বশেষ যে বিষয়টা হচ্ছে গবেষণা ও উন্নয়ন। অর্থাৎ যেহেতু এখন গ্লোবালাইজেশনের যুগ, মার্কেট প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, কাজেই একটা রিসার্চ সেল থাকবে যারা হচ্ছে এই চেঞ্জেস সম্পর্কে গবেষণা করবে এবং উদ্যোক্তাদের এবং কি করতে হবে, কারেন্ট যে আমাদের ম্যানুফ্যাকচারিং আছে সেটাকে ডেভেলপ করে অর্থাৎ রপ্তানি উদ্যোক্তা যারা আছে তাদের টাইম টু টাইম ইনফর্ম করে, অথবা টাইম টু টাইম তাদেরকে ডেভেলপ করতে হবে। এবং পলিসি মেকার, অর্থাৎ রপ্তানি পলিসি, আমদানি পলিসি, শিল্পনীতি, এগুলো ওইভাবে ডেভেলপ করতে হবে। তো এইভাবে আমরা কি করতে পারি, রপ্তানি বা উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে পারি। এরপরে যেটা হচ্ছে বৈদেশিক বাণিজ্যে ব্যবহৃত দলিল সমূহের ক্ষেত্রে কিছু দলিল হচ্ছে জাহাজি দলিল, আর কিছুকে আমরা অজাহাজি দলিল বলি। আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু দলিল নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বহনপত্র। এটা এইভাবেই আসে, বহনপত্র বা এটাকে ইংরেজিতে বলে বিল অফ লেডিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দলিল। বিল অফ লেডিং এ যেটা থাকে পণ্যের পরিমাণ, পণ্যের নাম, পরিমাণ, কত কন্টেইনার, এরপরে বিএল নাম্বার, বিএল এর যে বিল আছে সেটা পেইড কিনা,
পোর্ট অফ লোডিং অর্থাৎ কোন পোর্ট থেকে লোড হবে, ডেস্টিনেশন অর্থাৎ কোথায় যাবে, এই সমস্ত বিস্তারিত বিষয়ের বিবরণ দেয়া থাকে। এবং এই যে বহনপত্র বিল অফ লেডিংটা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা দলিল। এইটা হচ্ছে পণ্যের মালিকানা নির্দেশ করে, অর্থাৎ বিল অফ লেডিং যার, পণ্য তার, অর্থাৎ পণ্যের মালিক, বিল অফ লেডিং যার, পণ্যের মালিক সে। আরেকটা গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে, প্রথমত এটা নিয়ে আলোচনা করব, চালানি রসিদ। বিল অফ লেডিং এ আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে বিল অফ লেডিং বিএল নাম্বার থাকে, একটা নাম্বার থাকে, এবং হচ্ছে কন্টেইনার নাম্বার থাকে, যেগুলো দিয়ে কি করা যায়, আমরা কি করতে পারি, ট্র্যাকিং করতে পারি বিভিন্ন, অর্থাৎ শিপটা কি অবস্থায় আছে সেটা ট্র্যাকিং করা যায়। সেকেন্ড যেই গুরুত্বপূর্ণ দলিলটা, সেটা হচ্ছে চালান বা চালানি রসিদ। অর্থাৎ আমরা তো একটা হচ্ছে যে যেই পণ্যটা পাঠাচ্ছি সেই পণ্যটার জন্য একটা চালান করতে হবে, যেই কোয়ান্টিটি, যেই দাম, যেভাবে প্লেস করা, এই বিস্তারিত লিখে, অর্থাৎ আমদানিকারক একটা চালান রপ্তানিকারককে পাঠাবে। এরপরের এরপরের যেটা হচ্ছে প্রোভোবলেট বা সার্টিফিকেট অফ অরিজিন। সার্টিফিকেট অফ অরিজিন হচ্ছে যে প্রোডাক্টটার উৎপত্তি কোথায়, এটাও একটা গুরুত্বপূর্ণ দলিল। এটার ক্ষেত্রে যেটা হয় যে কাস্টমস সহজে তাদের শুল্ক নির্ণয় করতে পারে, এবং যারা রপ্তানিকারক তারা তারা যেটা করতে পারে, তারা বুঝতে পারে অর্থাৎ প্রোডাক্টটার কোয়ালিটি ঠিক আছে কিনা। সে এইটা একটা দেশে বিভিন্ন রকমের অসাধু কারবারি তো বললাম আগে থাকে। তো সে আমি একজনের সাথে আমি যদি পণ্য নিতে চাই, বা কেউ আমার কাছ থেকে পণ্য নিতে চায়, সেক্ষেত্রে এগ্রিমেন্ট করলাম যে আমি বাংলাদেশি পণ্য দিব। তো বাংলাদেশি পণ্য দিব, আমি যদি বাংলাদেশি পণ্যের সত্যই দিয়ে থাকি, তাহলে তো আমি চেম্বার্স অফ কমার্স থেকে কি করতে পারবো, সার্টিফিকেট অফ অরিজিন নিয়ে দিতে পারবো, অথবা ইপিবি থেকে নিয়ে দিতে পারবো। যদি কেউ আসলেই পণ্য বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করে দিয়ে দিল, কিন্তু যেটা হচ্ছে যে সে যদি প্রভাবলেখ বা উৎপত্তি চালান দিতে না পারে, তার মানে হচ্ছে কি, যে তার এই প্রোডাক্টটার কোয়ালিটি সঠিক না, অর্থাৎ সে তো এই যে উৎপত্তি সনদটা কালেক্ট করতে পারবে না। সে চেম্বার অফ কমার্সে গেলে তাকে তো উৎপত্তি সনদ দিবে না, তাহলে উৎপত্তি সনদ অনেকটাই কি করে, অর্থাৎ আর অনেক সময় আমরা যেটা করি যে প্রোডাক্টের ওই উৎপত্তি সনদ অনুযায়ী দামের চুক্তিটা করি। অর্থাৎ এই দেশের আমরা জানি যে এই দেশে র মেটেরিয়াল ক্ষেত্রে, পেট্রোকেমিক্যালের ক্ষেত্রে ইউএই সবচেয়ে সবচেয়ে ভালো প্রোডাক্ট সার্ভ করে। তো সেক্ষেত্রে আমরা যদি ইউএই, পি প্রোডাক্টের ক্ষেত্রে সাবিকের হচ্ছে সৌদি আরবিয়া। এখন কেউ আমাকে বললো যে সাবিকের প্রোডাক্ট দিচ্ছে কিন্তু কান্ট্রি অফ অরিজিন দিচ্ছে না, তো সেটা আমি এটা বিশ্বাসযোগ্য না। যদি সাবিকের প্রোডাক্ট হয়, সে অবশ্যই কান্ট্রি অফ অরিজিন দিতে পারবে। এরপরে আরেকটা হচ্ছে ইন্স্যুরেন্স কাভার নোট, অর্থাৎ আমরা বৈদেশিক বাণিজ্যে প্রতিটা বাণিজ্যেই কি করতে হয়, আমাদের বীমাপত্র দাখিল করতে হয়। এটা চুক্তি অনুযায়ী বা ইনকো টার্মসে যেই চুক্তি অনুযায়ী এটা আমদানিকারক করবে না রপ্তানিকারক করবে, সে অনুযায়ী করা হয়। অজাহাজি দলিলের ক্ষেত্রে এটাকে নমুনা চালান যেটা হচ্ছে, সেটা হচ্ছে পিআই, প্রোফার্মা ইনভয়েস, অর্থাৎ প্রথমেই যখন ফরমাইশ দেওয়া হয়, আমরা যখন ফরমাইশ পাই, তখন আমরা পিআই ইস্যু করি, অর্থাৎ পণ্যের নাম, পণ্যের পরিমাণ, পণ্যের দাম, এইভাবে একটা নমুনা চালান করা হয় ওই যে যখন আমরা ডেলিভারি দিই, শিপমেন্ট করি, ফাইনাল চালানের আগে। তো পিআই যখন দলিলপত্র করা হয়, অর্থাৎ এই প্রোফার্মা ইনভয়েস দিয়ে কিন্তু এলসি করা হয়, অর্থাৎ পিআইটাও বৈদেশিক বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ দলিল। এখানেও প্রোডাক্টের ডিটেইল, দাম, এগুলো কোম্পানির পেডে এগুলো দেয়া থাকে। প্রত্যয়পত্র, প্রত্যয় মানেই তো নিশ্চয়তা। নিশ্চয়তা এটা হচ্ছে আমদানিকারকের পক্ষ থেকে রপ্তানিকারককে মূল্য পরিশোধের নিশ্চয়তা, ব্যাংক মূল্য পরিশোধের নিশ্চয়তা প্রদান করে, তার ব্যাংকের মাধ্যমে নিশ্চয়তা প্রদান করে। দুইটা গুরুত্বপূর্ণ দলিল, বহনপত্র অর্থাৎ বিল অফ লেডিং যার, পণ্য তার, আর এলসি যার, টাকা তার, অর্থাৎ এই দুইটা এক্সচেঞ্জ হয়। অর্থাৎ বহনপত্র, অর্থাৎ আমদানিকারককে প্রথমে আমদানিকারক এলসি দেয়, অর্থাৎ টাকার জন্য একটা নিশ্চয়তা পত্র দেয়, এবং বিনিময়ে কি পায়, বিএল পায়। বিএল হচ্ছে অর্থাৎ প্রোডাক্টের
মালিকানা, এইটা একটা টাকা, একটা হচ্ছে পণ্যের মালিকানা, এই দুইটা ট্রান্সফার হয় ইন্টারন্যাশনাল বাণিজ্যের ক্ষেত্রে। এইটাই তো হয়, আমরা কি করি, পণ্য নেই টাকা দেই, টাকা অনেকে কি করা হয়, টাকা দিয়ে পণ্য নেই। এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ দলিল। এরপর যেটা হচ্ছে আমরা প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। প্রশ্নাবলীর ক্ষেত্রে আমি মোটামুটি এই যে চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম, এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই চ্যাপ্টারটা আসলে গুরুত্বপূর্ণ, এবং এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো আনসার করলে এখানে মেইনলি তো তোমাদের যে ক বিভাগে দুইটা প্রশ্ন, অর্থাৎ দুইটা প্রশ্ন পাওয়ার সম্ভাবনা আছে, 2 মার্কসের দুইটা প্রশ্ন। আর খ বিভাগে তোমরা একটা একটা যদি একটা এরকম পাওয়া যেতে পারে। তো এখানে যদি 4 পাওয়া যায়, আর গ বিভাগে যেটা হচ্ছে 10 মার্কের একটা প্রশ্ন, তাহলে এখানে 10 আর 4 14, 16 17 মার্কসের একটা কোশ্চেন পাওয়া যেতে পারে। আর মজার বিষয় হচ্ছে যে এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো আনসার করলে যেটা হবে যে এখানে মার্কস খুব ভালো পাওয়া যাবে, কারণ এইখানে তোমার এই চ্যাপ্টারে হচ্ছে একেবারে লেখাগুলো খুব একটা গতানুগতিক না, এখানে তুমি তোমার যে জানা সেটাকে রিপ্রেজেন্ট করতে পারো, এবং হচ্ছে এখানে অনেক চেঞ্জেস আছে, যেই চেঞ্জেস গুলো তুমি দিলে এবং হচ্ছে এই কোশ্চেন গুলো দিলে এক্সামিনার মোটামুটি তোমার নলেজের স্ট্রেংথ সম্পর্কে বুঝবে, এবং হচ্ছে তোমার সম্পর্কে একটা পজিটিভ ধারণা রাখবে, এবং হচ্ছে ভালো মার্কস পাওয়া যায়। লাইক হচ্ছে এই যে প্রত্যয়পত্র, প্রভাব, এগুলো ফুল মার্কস পাওয়া যায়। এই যে পদ্ধতিগুলো, এই যে মেথড গুলো, বিদেশে রপ্তানি পদ্ধতি, এগুলো এগুলো দেখা যায় যে ফুল মার্কস পাওয়া যায়, তো তোমাদের A+ পেতে হেল্প করবে। আর কোশ্চেন আমার কাছে এগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে, এগুলো থেকেই মোটামুটি আসে। যে গত বছর এসছে বিদেশে আমদানি পদ্ধতি আলোচনা করো। তো এছাড়া এই যে বাণিজ্য নীতি, এগুলো করিয়েছি। বিদেশে পণ্য রপ্তানি পদ্ধতি আলোচনা করো, রপ্তানি উন্নয়নের বাধা সময়, এগুলো আলোচনা করলাম আজকে। রপ্তানি উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান সমস্যার সময় আলোচনা করলাম। চালানপত্র আলোচনা করা হয়েছে। বিদেশে বাণিজ্য ব্যবহৃত দলিল সমূহ বললাম। বৈদেশিক বাণিজ্য বলতে কি বোঝায় এটা তোমরা জেনেছো। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের ভূমিকা, এইগুলো আলোচনা করা হয়েছে। প্রভাবলেখ কি, বিদেশে পণ্য আমদানি পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। ওকে, দেন হচ্ছে এনি কোশ্চেন আনসার সেশন। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, এখন করতে পারো, অথবা যদি মনে করো এই ক্লাস দেখে কোনো কোশ্চেন অ্যারাইজ হয়েছে, কোনো কিছু বুঝতে পারোনি, দেন হচ্ছে কমেন্ট বারে আমাদের পেজে, আমাদের পল্লবী মহিলা ডিগ্রি কলেজের পেজে তোমরা প্রশ্ন করতে পারো, আমরা আনসার দিয়ে দিব। দেন হচ্ছে আমাদের ক্যাম্পাসের মনোমুগ্ধকর একটা দৃশ্য, খুবই সুন্দর একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সবুজ ঘাসের উপরে কৃষ্ণচূড়া গাছ, খুবই সুন্দর একটা দৃশ্য, ক্যাম্পাসের দৃশ্য, কলেজের দৃশ্য, মনোরম। দেন থ্যাংক ইউ ফর বিং উইথ মি। দ্যাটস অল ফর দ্য টাইম বিং। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে।